আচ্ছা না যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক টায়ার্ড মনে হচ্ছে। মুন্নি ইনাম, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার? সবকিছু ওকে? কমেন্ট করেন প্লিজ। আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম ব্রাঞ্চ না? আচ্ছা, আমরা গত ক্লাসে জ্যামিতির ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম। আজকে হবে জ্যামিতির সেকেন্ড ক্লাস, অর্থাৎ ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ। ওকে, ত্রিভুজ আর হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ আমাদের আজকের আলোচনার বিষয়। দুই ব্রাঞ্চ থেকে দাওয়াত দিয়েছেন মনে হচ্ছে, চট্টগ্রাম ব্রাঞ্চ আর একটা হচ্ছে ময়মনসিংহ ব্রাঞ্চ। আসলে ঢাকার বাইরে যাওয়ার সুযোগ হয় না। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনার বিষয় ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ। খুবই ইম্পর্টেন্ট বিষয়। কোণ ভেদে ত্রিভুজ, তারপরে বাহু ভেদে ত্রিভুজ আছে, কোণ ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ। হ্যাঁ, আমরা এগুলো শিখবো, খুবই ইম্পর্টেন্ট লেসন। আর জ্যামিতির প্রত্যেকটা ক্লাস যদি আপনি একটু ভালো করে বুঝে নিয়ে মনে রাখতে পারেন, তাহলে আপনার বেসিকটা হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমামের যে সমস্যাটা হয় সেটা হলো আমরা বুঝে সেটা মনে রাখি না। এটা ম্যাক্সিমামের প্রবলেম। বুঝে সেটাকে আমরা মনে রাখি না, অর্থাৎ প্র্যাকটিস করি না। আমি সবসময় বলি যে ম্যাথের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে। আপনি অনেক বুঝলেন কিন্তু সেটা মনে রাখতে পারেন না, কোনো লাভ আছে বলেন? আবার মনে রাখতে পারেন কিন্তু বুঝেন না, ওইটাও লাভ নাই। এখানে আপনার দুইটা জিনিসের কম্বিনেশন থাকতে হবে, বুঝতে হবে, মনেও রাখতে হবে। ওকে, দুইটা বিষয়। তো মনে রাখার কাজটা আমি আশাবাদী ক্লাসে হবে, বোঝার কাজটা ক্লাসে হবে, কিন্তু মনে রাখার কাজটা আপনার বাসায় করতে হবে। ওকে, আচ্ছা, আমরা ফার্স্টে ত্রিভুজের
বৈশিষ্ট্যগুলো দেখি, অর্থাৎ ত্রিভুজ রিলেটেড কি কি উপপাদ্য আছে বা ম্যাথ করতে কি কি বিষয়গুলো আমাদের জানতে হয় এটা একটু দেখি আমরা ফার্স্ট। একটা ত্রিভুজের কি কি আছে দেখেন, কেউ লিখেন না, একটু আগে শুনেন। মানে ম্যাথ করতে গিয়ে আপনি কোনো প্রবলেমে না পড়েন, হ্যাঁ, এই বিষয়গুলো আমি আগে থেকে বলে দিচ্ছি। একটা ত্রিভুজের আমরা জানি এটা হচ্ছে শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দু আছে, হ্যাঁ, এটাও শীর্ষবিন্দু, এটাও শীর্ষবিন্দু। পরে লিখুন, হ্যাঁ, একটা ত্রিভুজের তিনটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন কেউ লিখেন না, পরে লিখেন। উচ্চতা, সবসময় মনে রাখবেন, উচ্চতা মানে হচ্ছে একদম খাড়া থাকবে, খাড়া। উচ্চতা মানে হচ্ছে খাড়া, তার মানে গোড়ায় হচ্ছে 90 ডিগ্রি। এই যেটা হচ্ছে উচ্চতা একটা ত্রিভুজের, এটা হচ্ছে কি উচ্চতা। তাহলে উচ্চতা মানে কি গোড়ায়, গোড়ায় 90 ডিগ্রি। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, উচ্চতা যে বাহুর উপর সেটা হচ্ছে ভূমি, এটা খুব কাজে লাগবে আমাদের। উচ্চতা যার উপর সে ভূমি। তাহলে এটা উচ্চতা যদি হয়, এই বাহুটা হবে ভূমি। ওকে, আচ্ছা, একটা ত্রিভুজের এটা যদি ভূমি হয় তাহলে এটা হবে শিরোকোণ। পরে লিখেন শিরোকোণ। একটা হচ্ছে শীর্ষবিন্দু, একটা হচ্ছে শীর্ষবিন্দু, আর একটা হচ্ছে শিরোকোণ। তাহলে ভূমির বিপরীত কোণকে বলে শিরোকোণ। শিরোকোণ যে কেউ হতে পারবে না, ভূমির বিপরীতের যে কোণ সে হবে শিরোকোণ। ওকে, শীর্ষবিন্দু তিনটাই, ভূমির বিপরীতের কোণ শিরোকোণ। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে মধ্যমা। দেখেন মধ্যমা কি জিনিস, ধরেন এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এর বিপরীতের যে বাহু তার যে মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, ভালো করে এগুলো মনে রাখতে হবে। শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা হবে এটার নাম হচ্ছে মধ্যমা। আমি লিখে দিচ্ছি, তাহলে কি শীর্ষবিন্দু প্লাস বিপরীত বাহুর মধ্যবিন্দু। তাহলে খেয়াল করেন, উচ্চতা এক জিনিস, মধ্যমা এক জিনিস। উচ্চতা হবে একদম লম্বালম্বি ভাবে খাড়া হবে, কিন্তু মধ্যমা কি হবে, মধ্যমা হবে শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর যে মধ্যবিন্দু তার সংযোগ রেখা। মধ্যমা নামই বলছে, মধ্যমা মানে মধ্যবিন্দু। ওকে, আচ্ছা, তো মধ্যমা যদি হয় কোন ত্রিভুজে, এটা আমাদের মনে রাখতে হবে যে ত্রিভুজকে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে মধ্যমা কি করে, মধ্যমা আমি লিখতে দিব তখন লিখবেন সবাই, হ্যাঁ, এখন কেউ তাড়াহুড়া করবেন না প্লিজ। মধ্যমা একটি ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। খুব ইম্পর্টেন্ট, দুটি ত্রিভুজে বিভক্ত করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, উচ্চতা যার উপর সে ভূমি, ভূমির বিপরীতের যে কোণ সে হচ্ছে শিরোকোণ। একটা ত্রিভুজের আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজের এটা হচ্ছে মধ্যমা। আর আমরা জানি এটা হচ্ছে অন্তস্থ কোণ, ঠিক না? একটা বাহুকে যদি বর্ধিত করি এটা হবে বহিস্থ কোণ। ওকে, তাহলে একটা ত্রিভুজের মোটামুটি এইগুলো আছে, শীর্ষবিন্দু, শিরোকোণ, উচ্চতা, ভূমি, মধ্যমা, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। এই পরিভাষাগুলো আমাদের ইউজ হবে। ওকে,
তাহলে সবাই এগুলো একটু লিখে নেন, সবাই প্লিজ লিখেন। লেখা শেষ হলে একটু লিখবেন যে লেখা শেষ। ওকে, লেখা শেষ না? আচ্ছা, তো আপনি এই প্রত্যেকটা ইনফরমেশন যদি মনে না রাখেন তাহলে প্রবলেমে পড়বেন। আচ্ছা, এবার আমরা এটা দেখি, তাহলে আমরা এগুলো কি ভুলে যাব, ঠিক না? আজকে ক্লাস করব, ক্লাস শেষে আমরা এগুলো ভুলে যাব। এখন দেখেন আমরা কি কি নিয়ম এখন জানতে পারবো। দেখেন, এক নাম্বার, আপনাদের বাংলায় কথাগুলো সব শীটে লেখা আছে, আমি শুধু বিষয়টাকে চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক না? তাহলে যে কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি। কেউ লিখেন না, তিন কোণ মিলে 180 ডিগ্রি, এটা আমরা জানি। দুই নাম্বার, আমি ইম্পর্টেন্ট গুলো যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে। একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ হয়, এই কোণ আর এই কোণ মিলে তাই হয়। ভালো করে বুঝে নেন, একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ হয়, এই কোণ আর এই কোণ মিলে তাই হয়। তার মানে এটা যদি ই কোণ হয়, এটা এ কোণ আর এটা বি কোণ, তাহলে ই কোণ সমান হবে এ কোণ প্লাস বি কোণ। ওকে, নাম্বার 3, একটা ত্রিভুজ, মনে করেন এ বি সি, তিনটা বাহু, যে কোনো দুইটা বাহু যদি যোগ করি 3 নাম্বারটা থেকে বড় হবে। যে কোনো দুইটা যদি যোগ করি 3 নাম্বারটা থেকে কি হবে? বড় হবে। তার মানে কি a প্লাস বি গ্রেটার দ্যান সি, a প্লাস সি গ্রেটার দ্যান বি, বি প্লাস সি গ্রেটার দ্যান এ। ক্লিয়ার? যে কোনো দুইটা যোগ করলে 3 নাম্বারটা থেকে বড় হবে। আচ্ছা, এরপরে 4 নাম্বার, ধরেন এটা এ বি সি, আমরা আগে শিখছি কি যে কোনো দুইটা যোগ করলে 3 নাম্বারটা থেকে বড় হবে। এখন আমরা শিখবো যে কোনো দুইটা যদি বিয়োগ করি, এ বিয়োগ বি সেটা হবে সি থেকে ছোট, বি বিয়োগ সি এ থেকে ছোট, এ বিয়োগ সি বি থেকে ছোট। মানে যে কোনো দুই বাহুর যদি ডিফারেন্স করি, পার্থক্য নেই, তাহলে সাইজটা একটু ছোট হবে, সেটা আরেকটা বাহু থেকে অবশ্যই ছোট হবে, রাইট? যে কোনো দুইটার ডিফারেন্স 3 নাম্বারটা থেকে ছোট হবে। আর যে কোনো দুই বাহু যদি অ্যাড করি, প্লাস করি, তাহলে আরেকটা বাহু থেকে বড় হবে। আচ্ছা, এই কটাকে একটু লিখে নেন সবাই, এই কটা লিখেন, তারপর আমি অন্যগুলোতে যাচ্ছি।
চাঁদনি দাস, ওকে। দুই নম্বরটা হচ্ছে বহিস্থ কোণ। কোন একটা বাহুকে যদি বর্ধিত করা হয় যে বহিস্থ কোণ, সেটা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এটা আর এটা মিলে যা এটা তাই। লেখা শেষ কিনা? ওকে, ফাইন। একদম জিস্ট কথাগুলো, হ্যাঁ, আমাদের এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, পূজা রয়। এরপর দেখেন পরেরটা, প্লিজ সবাই খেয়াল করেন। ধরেন এটা হচ্ছে একটা মধ্যমা সি, হ্যাঁ, এ আর বি দুইটা বাহু, আর এই সিটা হচ্ছে এই বাহুর উপরে একটা মধ্যমা। তাহলে এই দুই বাহু যদি যোগ করি আর এই মধ্যমাটাকে যদি ডাবল করি, তাহলে দুই বাহুর যোগফলটা বড় হবে। তার মানে বিষয়টা এরকম যে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর উপরে যে মধ্যমা তার দ্বিগুণের চেয়ে বড়, ঠিক না? যে কোনো দুই বাহু যোগ করলে যা হবে, মধ্যমাকে ডাবল করলে যা হবে, এই পাশটা বড় হবে। আচ্ছা, তারপর একটা এ বি সি, মনে করেন এটা ডি, এটা ই, এটা এফ, ডি ই এফ। তিন বাহু যদি এক জায়গায় করি আর তিন মধ্যমা যদি এক জায়গায় করি, তিন বাহু যদি এক জায়গায় করি আর তিনটা মধ্যমাকে যদি এক জায়গায় করি, তাহলে তিন বাহুর যোগফল বড় হবে। তার মানে তিন বাহুর যোগফল কি? পরিসীমা। পরিসীমা বড় হবে কি থেকে? তিন মধ্যমা থেকে। কথা ঠিক না? তিন মধ্যমার যে সাইজ আর তিন বাহুর যে সাইজ, তিন বাহুর সাইজটা বড় হবে। একটা ত্রিভুজের পরিসীমা কি? এ বি সি, পরিসীমা। পরিসীমাকে বোঝায় 2s দিয়ে, a প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমা s a প্লাস বি প্লাস সি বাই 2। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অথবা হাফ ইন্টু এ বি সাইন থেটা। আমি ক্লিয়ার করছি। এটা লিখেন তো সবাই।
সবগুলো যদি আপনি লজিক দিতে চান তাহলে ওই যে থিওরি গুলো শিখতে হবে, এটা আমরা রিটেনে শেখাবো। এই যে প্রথম ফিগার, যদি আপনি প্রমাণ চান তাহলে না ওই উপপাদ্য করতে হবে, যেটা আমরা রিটেনে শিখবো, উপপাদ্যের প্রমাণ। এখন শুধু আমরা হেডলাইন গুলো শিখতেছি। সবাই একটু লিখেন প্লিজ, সবাই লিখে নেন। লেখা কি শেষ? আচ্ছা, লেখা ক্লিয়ার না দেখা গেলে আপনার ওখানে নেটওয়ার্ক সমস্যা মেবি। হ্যাঁ, ঝড় হচ্ছে ওদিকে, এই জন্য সমস্যা। আচ্ছা, আবার শুনেন, প্রথমটা হচ্ছে যে কোনো দুই বাহু যদি যোগ করি, 3 নম্বর বাহুর উপরে যে মধ্যমা তার দ্বিগুণের চেয়েও বড় হবে। ওকে, দুই বাহুর যোগফল মধ্যমার দ্বিগুণের চেয়ে বড়। আর এখানে আছে 3 বাহু, ভিতরে যে 3টা মধ্যমা আছে তাদের চেয়ে বড়। 3 বাহু মানে হচ্ছে পরিসীমা। অর্ধ পরিসীমা কি? 3 বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা দুই ভাবে শিখবো, একটু শুনেন। প্রশ্নে যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, প্রশ্নে ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আর প্রশ্ন যদি এরকম থাকে যে দুইটা বাহু আছে, ওদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইনটু এ বি সাইন থিটা। আমরা সবসময় যদি ত্রিভুজ মানেই হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা মনে করি, তাহলে অনেক ক্ষেত্রে অ্যান্সার করতে পারবো না। কেন? যদি এরকম থাকে যে দুই বাহু, ওদের মাঝখানের একটা কোণ দেওয়া আছে, ওখানে তো উচ্চতা নাই, তখন হবে কি হাফ ইনটু এ বি সাইন থিটা। আমরা একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন, খেয়াল করেন, একটা প্রশ্ন ধরেন এরকম যে ত্রিভুজের ভূমি 5 মিটার, উচ্চতা 10 মিটার, ক্ষেত্রফল কত? আরেকটা প্রশ্ন, ত্রিভুজের দুই বাহু 5 মিটার ও 10 মিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? দেখছেন? ভালো করে একটু বুঝে নেন, ভালো করে বুঝে নেন। প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল কত? তো আমরা এটা ইজিলি অ্যান্সার করতে পারি যে ক্ষেত্রফল সমান হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ঠিক না? তাহলে এটার অ্যান্সার হবে কাটাকাটি করলে 25 বর্গ মিটার। মনে রাখবেন, ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা লিখবেন, ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা লিখবেন, তারপরে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ফুট, ওকে, যা দিয়ে বলেন না কেন বর্গ থাকবে।
আয়তনের একক যদি কখনো লিখতে চাই তখন ঘন দিয়ে লিখবো আমরা, ঘন এককে। কিন্তু এই প্রশ্নটা দেখেন, এখানে ভূমি উচ্চতা কিছু বলা নাই। কি বলছে? দুই বাহু দেওয়া আছে 5 মিটার 10 মিটার, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল কি হবে? তার মানে এরকম চিত্রটা আমি বলার সময় তো লিখেন না, এটা 5 এটা 10 আর এদের অন্তর্ভুক্ত কোণ বলছে 30 ডিগ্রি। এই ধরনের প্রশ্ন অনেক সময় ব্যাংকেও আসে। তো এটার ক্ষেত্রফলটা কি হবে? তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ওই যে দুই বাহুর গুণফল এ বি ইনটু sin 30 ডিগ্রি। বুঝা গেছে কিনা? হাফ ইনটু এ বি sin থিটা। তাহলে হাফ ইনটু 5 ইনটু 10 ইনটু sin 30 মান হাফ। তাহলে এটা आंसर 12.5 বর্গ মিটার। বলেন ওকে কিনা সবাই? তাহলে ভূমি উচ্চতা বা দুই বাহু অন্তর্ভুক্ত কোণ যেভাবেই থাকুক, আমরা আশা করছি ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, হ্যাঁ একটু লিখে নেন সবাই প্লিজ। এই sin 30 মান এটা হচ্ছে হাফ। লিখেন, সবাই লিখেন। যেটা দেখা যাচ্ছে না ওটা হচ্ছে sin 30 ডিগ্রি, তার মান হচ্ছে হাফ। হ্যাঁ যে কোনোটাকে এবি ধরা যাবে, কারণ গুণ তো। 30 কোথাও আছে sin 30 ডিগ্রি লিখছি। ওকে, আচ্ছা এবার সবাই এই প্রশ্নটা করেন। এবিসি ত্রিভুজের বিই সমান ইএফ সমান সিএফ, ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল 10 বর্গ মিটার হলে সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সবাই একটু বের করেন।
কি আসছে এটা? টোয়েন্টি না? টোয়েন্টি না? 15। দেখেন, আমার রিকোয়েস্ট এখন কেউ লিখবেন না, কারণ এই প্রশ্নটা অনেকেই করতে পারবে না। তো করতে না পারলে এটা মন খারাপ করার কিছু নাই, হ্যাঁ, কারণ এটা একটু ঝামেলার প্রশ্ন। আজকে পারার পরে নেক্সটে পারা চাই, ঠিক আছে? দেখেন সবাই, সবাই খেয়াল করেন, এখন লিখেন না প্লিজ, লিখেন না। এবিসি ত্রিভুজের, এই দেখেন একটা ত্রিভুজ এবিসি, তারপরে বলছে কি বি সমান ইএফ সমান সিএফ। দেখেন এখানে বি আর সি কথাটা আছে, তার মানে এখান থেকে বোঝা যায় এই রেখার উপরে কাহিনী কি বলছে, বিই, এই যে বিই সমান ইএফ সমান সিএফ, তার মানে এই অংশ, এই অংশ আর এই অংশ সমান, এটা প্রশ্ন বলছে বিই সমান ইএফ সমান সিএফ। আচ্ছা, ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল 10 বর্গ মিটার। এসিই, এই যেটা এর ক্ষেত্রফল বলছে 10 বর্গ মিটার, বলছে সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা প্রশ্ন। সবাই এবার খেয়াল করেন, দেখেন আমি যদি শুধু এই ত্রিভুজটা নেই, শুধু এই ত্রিভুজটা একটু খেয়াল করেন সবাই, এই ত্রিভুজটা নেই, তাহলে দেখেন এটা কিন্তু মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু না? কারণ এই বাহু আর এই বাহু সমান। তো এটা যদি মধ্যবিন্দু হয়, আমি যদি শীর্ষবিন্দু আর মধ্যবিন্দু যোগ করি, তাহলে এটা কি মধ্যমা না? তাহলে এটা হবে মধ্যমা। আর আমরা জানি কোন ত্রিভুজ যদি মধ্যমা হয়, ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান। তাহলে পুরোটা যেহেতু 10, তাহলে নিশ্চয়ই এটা 5, এটা 5। আশা করি এই পর্যন্ত ওকে সবাই। আচ্ছা, এবার এই ত্রিভুজটা নিয়ে ভাবি, এটাকে আমি ডিলিট করি, এটা ভাবি, এই ত্রিভুজটা নিয়ে ভাবেন, এটা হচ্ছে মধ্যবিন্দু। কেন? কারণ এই অংশ আর এই অংশ সমান, তাহলে এটা নিশ্চয়ই মধ্যমা, কারণ শীর্ষবিন্দু আর মধ্যবিন্দু যোগ করলে মধ্যমা। তো এটা যদি মধ্যমা হয়, তাহলে এটা যদি 5 হয়, নিশ্চয়ই এটাও 5 হবে। তাহলে সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 5 5 5, তার মানে 15 বর্গ মিটার, এটাই অ্যানসার। ওকে, লিখেন সবাই। তার মানে এখানে মধ্যমার কনসেপ্টটা কাজে লেগেছে। আছে না? ওকে, দেখেন আবার একটু দেখেন, আমি আবারও বলছি, একটু শুনেন। পুরো ত্রিভুজের বলছি কি বি সমান ইএফ সমান সিএফ। এখন এসিই এর ক্ষেত্রফল বলছে 10,
এই ত্রিভুজটা ACE এটার ক্ষেত্রফল বলছে 10। এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এটা একটা মধ্যমা, তো পুরোটা যেহেতু 10 ছিল এটা 5 5 করে, কারণ আমরা জানি মধ্যমা থাকলে ক্ষেত্রফল সমান 5 5। এবার এই ত্রিভুজটা ভাবেন, এটা যেহেতু মধ্যবিন্দু, এটা মধ্যমা, এটা 5 হলে এটাও 5 হবে, তাহলে সমগ্র ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 5 5 5 মানে 15। এবার কি ক্লিয়ার সবাই? এফ মধ্যমা হতে পারে এই ত্রিভুজটার। ওকে, এই কারণে আমরা 10 কে দুই ভাগে ভাগ করেছি। আচ্ছা, আমরা কোন ভেদে ত্রিভুজটা চলে যাই এবার। আশা করছি এবার ক্লিয়ার সবাই। হ্যাঁ হ্যাঁ, মধ্যমা এখানে দুইটা। আচ্ছা, কোন ভেদে ত্রিভুজ, একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা শিখবো, সেটা হলো কোন ভেদে ত্রিভুজ মানে হচ্ছে, ধরেন একটা ত্রিভুজের তিনটা বাহুর পরিমাণ দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, আপনাকে বলতে পারে এটা কোন কোণী ত্রিভুজ। প্রশ্নটা কিরকম, যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আপনাকে বলতে পারে এটা কোন কোণী ত্রিভুজ, মানে বাহু থেকে কোন কোণী। ক্লিয়ার? দেখেন বিষয়টা অনেকেই কিন্তু কনফিউজিং বা অনেকেই হয়তো প্রবলেমে পড়বেন, তো আমি যেভাবে বলি একটু বোঝার চেষ্টা করেন। দেখেন কোন ভেদে ত্রিভুজ, আমরা ফার্স্টে শিখবো স্থূলকোণী ত্রিভুজ। শুনেন, এখন আমি যতটুকু আলোচনা করব হতে পারে আপনি 80% বুঝতে কষ্ট হবে, অঙ্ক যখন করব দেখবেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, হতাশ হওয়ার কিছু নাই। এখন 10% বুঝলেই চলবে এখন। ওকে, ম্যাথ করলে আমরা ক্লিয়ার হব। স্থূলকোণী ত্রিভুজ, নামই বলছে স্থূলকোণী, মানে কি একটা কোণ স্থূলকোণ। এখন তো লিখেন না একটা কোণ পেট মোটা এরকম, ঠিক না? এটা হচ্ছে স্থূলকোণ, এই কারণে এটি স্থূলকোণী ত্রিভুজ। একটা কোণ স্থূলকোণ, একটি কোণ স্থূলকোণ। প্লিজ এখন তো লিখেন না। এখন কথা হচ্ছে যে আমরা একটা ত্রিভুজ স্থূলকোণী এটা আমরা বুঝবো কিভাবে, বুঝার ওয়েটা দেখেন। ধরেন ধরেন এই একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। সি বাহুর উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, দেখেন একটা বর্গক্ষেত্র আঁকলাম সি বাহুর উপর, এ বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম, বি বাহুর উপর একটা বর্গক্ষেত্র। কি করলাম আমরা, সি বাহুর উপর একটা বর্গক্ষেত্র, এর উপরে বর্গক্ষেত্র, বির উপরে একটা বর্গক্ষেত্র আঁকলাম। এখন আপনারা ভাবেন যে এই দুটো বর্গক্ষেত্র কি এর পেটের ভিতরে ঢোকানো যাবে না? যাবে। এই দুটাকে যদি এক জায়গায় করি তাও এর পেটের ভিতরে ঢোকানো যাবে। তার মানে একটা সি স্কয়ার, এ স্কয়ার আর বি স্কয়ারকে যদি এক জায়গায় করেন তার থেকেও বড়, ঠিক না? তার মানে এই দুটাকে এক জায়গায় করলেও এর পেটের ভিতরে ঢোকানো যাবে। তার মানে এখানে একাই 100। আমাদের এই কনসেপ্টটা মনে রাখলে ম্যাথ করতে সুবিধা হবে। এখন না বুঝলে সমস্যা নাই। তার মানে একাই 100 যখন হবে তখন সেটা হবে স্থূলকোণী ত্রিভুজ। ওকে, তার মানে একটার বর্গক্ষেত্র অন্য দুইটার বর্গক্ষেত্রের চেয়েও বড়, এটা বোঝাচ্ছে। তার মানে একাই 100, একাই 100 যদি হয় সেটা হবে স্থূলকোণী
ত্রিভুজ। ওকে, আপনারা এইটুকু আগে লিখে নেন, আমরা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাব। সবাই একটু লিখেন প্লিজ। লেখা শেষ হবে একটু লিখবেন, হ্যাঁ ডান, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে একাই 100 হলে স্থূলকোণী ত্রিভুজ, আপাতত এই ইনফরমেশনটা মাথায় রাখেন। আচ্ছা, এরপর আমরা চলে যাই সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন কেউ আবার লিখেন না সূক্ষ্মকোণী ত্রিভুজ, নামই বলছে সূক্ষ্মকোণী, মানে তিনটা কোণই সূক্ষ্মকোণ, তিনটি কোণই সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু বাহু দিয়ে আমরা কোণই কিভাবে বুঝবো, সবাই খেয়াল করেন। ধরেন একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। আমরা সির উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এর উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, বির উপরে যদি বর্গক্ষেত্র আঁকি, এবার কিন্তু একাই 100 হয় না। আমরা এটা আর এটা যদি এক জায়গায় করি, এটার থেকে বড় হবে, ঠিক না? a স্কয়ার প্লাস b স্কয়ার গ্রেটার দেন হবে c স্কয়ার। এখানে কিন্তু একাই 100 হচ্ছে না, এটা আর এটা যদি যোগ করি এর থেকে বড় হবে। তারপরে এটা আর এটা যদি যোগ করি এর থেকে বড় হবে না, তারপরে এটা আর এটা যদি যোগ করি এর থেকে বড় হবে। তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার গ্রেটার দেন b স্কয়ার। আগেরটা একাই 100 ছিল, এবার একাই 100 নয়। তো একাই 100 যদি না হয় সেটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একাই 100 যদি হয় সেটা হবে স্থূলকোণী ত্রিভুজ। আমরা ম্যাথ করলে ক্লিয়ার হবে একটু পরে। তো এটা একটু লিখে নিন সবাই, একাই 100 নয় এখানে। শেষ? আচ্ছা, এবার দেখি আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণী, সমকোণী কি? একটা কোণ সমকোণ,
এই যে 90 ডিগ্রি, ঠিক না? এটা 90 ডিগ্রি সিম্বল, আমরা ফার্স্ট ক্লাসে শিখছি এটা। একটা কোণ যদি সমকোণ হয় এটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে বৈশিষ্ট্যটা কি? আচ্ছা, আরেকটা বিষয় হলো সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। এটার বিপরীত বাহুটা অতিভুজ। একটা জিনিস মনে রাখবেন, সমকোণের সাথে যে দুটো বাহু, যে কোনোটাই লম্ব যে কোনোটাই ভূমি হতে পারে। সমকোণের সাথে সংশ্লিষ্ট যে দুটো বাহু, যে কোনোটাই লম্ব যে কোনোটাই ভূমি হতে পারে, এটা নির্দিষ্ট না। ওকে, তাহলে সমকোণের বিপরীত বাহু কি? সবচেয়ে বড়, আর এর নাম কি? অতিভুজ। তাহলে অতিভুজ ল্যাঙ্গুয়েজটা যদি কখনো কোনো প্রশ্নে আসে, আপনি ধরে নেবেন এটা সমকোণী ত্রিভুজের একটা বিষয়। এটা সূক্ষ্মকোণী বা স্থূলকোণী সেটা নয়, এটা সমকোণীর একটা কনসেপ্ট। ওকে, এখানে যে বিষয়টা সেটা কি দেখেন, এটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, আর এটা ধরেন সি। আমরা যদি এটার উপরে একটা বর্গক্ষেত্র আঁকি, এটার উপরে বর্গক্ষেত্র আঁকি, এটার উপরে আঁকি, এবার যেটা হবে, একটার স্কয়ার হবে অন্য দুইটার স্কয়ারের যোগফলের সমান। সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক না? যেটাকে আমরা বলি পিথাগোরাস উপপাদ্য। পিথাগোরাস উপপাদ্য। তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হবে পিথাগোরাসের উপপাদ্য। এখানে কিন্তু সমানের কনসেপ্ট। তার মানে এখন আমি জিস্ট হিসেবে বলছি, আর উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হব। তার মানে তাহলে আমরা এটা এখন মনে রাখবো, সেটা হলো একাই 100 যদি হয়, একাই 100, এটা স্থূলকোণী ত্রিভুজ। একাই 100 না, এটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সমান যদি হয় এটা হবে সমকোণী ত্রিভুজ, ঠিক না? আচ্ছা, এটা একটু লিখেন, এরপর আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাব। সবাই এটা লিখেন প্লিজ। না, স্থূলকোণের সাথে মিলে গেছে বলতে স্থূলকোণ তো একাই 100 ছিল, আর এখানে তো সমান হয়ে গেছে। সবাই একটু লিখেন প্লিজ। আপনি কি বলছেন প্লিজ? আচ্ছা, আমি বিশেষ কনফিডেন্স বলছিলাম, যে আমি বিশেষ কনফিডেন্স বলছিলাম। আমি মনে করি আপনি শেষ লেখা। আচ্ছা, এইবার দেখেন আমরা যা শিখলাম, এইবার হচ্ছে তার ইয়া করব কিভাবে দেখেন। প্লিজ প্লিজ সবসময় খেয়াল করেন, একটা বিষয় একটু দেখেন। আমি একটা বলি, এটি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এরপরে গুলো আমি আপনাদের করতে দিব। খেয়াল করেন, যদি প্রশ্ন হয় ত্রিভুজের 3 বাহু 4, 5, 8 সেন্টিমিটার,
কোন কোনি ত্রিভুজ? কেউ লিখেন না, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে একটা বিষয় খেয়াল করেন, কখনো যদি বাহুর পরিমাণ দেওয়া থাকে, কখনো যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমরা কোন কোণই সেটা বুঝবো কিভাবে? সব সময় বড়টাকে আমরা সেপারেট করব, বড়টা আলাদা, অন্য দুটো আলাদা। সব সময় বড়টাকে আমরা সেপারেট করব, বড়টাকে সেপারেট করে স্কয়ার করব, তাহলে 8 স্কয়ার, আর অন্য দুটোর স্কয়ার একসাথে করব, 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এই কাজটা আমরা নিশ্চয়ই করতে পারবো। কি করব? বড়টাকে আলাদা করে স্কয়ার করব, অন্য দুটোকে স্কয়ার করব। তাহলে 4 স্কয়ার 5 স্কয়ার যোগ করলে হবে 16, আর 25 41, আর 8 এর স্কয়ার যোগ করলে 8 এর স্কয়ার করলে হবে 64। দেখেন একটার স্কয়ার 64 আর অন্য দুটো মিলে 41, তার মানে কি বলা যায় এখানে একাই 100, একাই 100। তো একাই যদি 100 হয়, আমরা কি জানি সেটা কোন কোণী ত্রিভুজ? সেটা আমরা জানি স্থূলকোণী ত্রিভুজ। তার মানে 4 5 8 এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। বলেন এটা কি ক্লিয়ার কিনা সবাই? একটু কমেন্টে লিখেন এটা ক্লিয়ার কিনা। কমেন্টে লিখেন প্লিজ, ক্লিয়ার কিনা। তাহলে আমরা কি করব? সব সময় বড়টাকে আলাদা করব, ছোট দুইটাকে আলাদা করব। ওকে, তারপরে আমরা দেখব একাই 100 কিনা অথবা সমান কিনা। তাহলে আপনারা বের করেন এইটা কোন কোণী ত্রিভুজ, সবাই এটা বের করবেন। এখন আমি করতে দিব, আপনারা করবেন। সবাই এটা করেন। 5 6 7 কোন কোণী ত্রিভুজ? 5 6 7 কোন কোণী ত্রিভুজ? বড়টার স্কয়ারকে আলাদা করব, বড়টা আলাদা, হ্যাঁ ফাইন। তানজিন না ত্রজিন আজাদ কালাম, সূক্ষ্মকণি 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 সূক্ষ্মকণি। দেখেন আমরা কিন্তু যা জানা উচিত জেনে গেলাম, ঠিক না? এখন শুধু মনে রাখতে হবে। সূক্ষ্মকণি, ফাইন, সূক্ষ্মকণি। আচ্ছা, তাহলে এটা কি 7 স্কয়ার 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে এটা হবে কত? 41 না? 5 এর স্কয়ার কত? 25 আর 36 61 49। এখানে কিন্তু একাই 100 না, তার মানে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, আপনারা এবার বের করেন 5 12 13 কি ত্রিভুজ? বের করেন 5 12 13। সমকোণী। কেন? 13 এর স্কয়ারে আর 5 স্কয়ার 12 স্কয়ার, তাহলে এটা হয় 169, এটা 169 সমান। সমান হলে আমরা জানি সমকোণী ত্রিভুজ, ঠিক না?
সমকোণী, হ্যাঁ? আচ্ছা, এবার বের করেন 1√3 2 কি ত্রিভুজ? 1√3 2 সমকোণী, রাইট? কেন? 2 স্কয়ার আর হচ্ছে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, তাহলে 1 প্লাস 3 মানে কি 4, এটাও 4, সমকোণী। 1 1√2 দেখেন √2 এর স্কয়ার কত? 2, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটাও হয় 2 2, এটাও সমকোণী। আমি যদি না হয় আমি আবার জিনিস করব, 1 1√2 এটা কি সমকোণী, হ্যাঁ? এখন এই সমকোণীর উপরে আমাদের একটু আলোচনা আছে, খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা। তার আগে আপনারা একটু কমেন্টে লিখেন যে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকলে কোন কোণী ত্রিভুজ, এটা আমরা বের করতে পারবো কিনা পরীক্ষা আসলে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য থাকলে কোন কোণী ত্রিভুজ, এটা আমরা বুঝতে পারবো কিনা, এটা একটু কমেন্টে লিখেন তো সবাই, কোনো সমস্যা হবে কিনা। আপনার লেখা উচিত, হ্যাঁ, কারণ এই লেখাটা কিন্তু আপনার ভিতরে রিফ্লেক্ট করবে। না না, আমার সমস্যা নেই। আচ্ছা, ওকে, অনেক কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ, পারবেন। এখন তাহলে দেখেন আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে, সেটা হলো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হতে পারে, হ্যাঁ? এটা আমাদের জানাটা খুব দরকার। দেখেন আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে প্লিজ ভালো করে একটু বুঝে নেন। 3 4 5 নিশ্চয়ই এটাকে আমরা সমকোণী বলবো। কেউ লিখেন না, একটু শুনেন, খুব ইম্পর্টেন্ট। 5 এর স্কয়ারে 25, 3 স্কয়ার আর 4 স্কয়ার যোগ করলে 25, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। 5 12 13 সমকোণী ত্রিভুজ। 13 এর স্কয়ার 169, এই দুটো যোগ করলে 169। 7 24 25 সমকোণী ত্রিভুজ। 8 15 17 সমকোণী ত্রিভুজ। 9 40 41 সমকোণী ত্রিভুজ। 1 1√2 সমকোণী ত্রিভুজ। 1√3 2 সমকোণী ত্রিভুজ। তো এই কয়টা ত্রিভুজ যদি আপনি মানগুলো মনে রাখতে পারেন, পরীক্ষায় খুবই উপকার হবে, আপনার খুবই হেল্প পাবেন। ওকে, তাহলে এগুলো আমরা হৃদয় দিয়ে ধারণ করব। ওকে, এটা হৃদয় দিয়ে ধারণ করব। এগুলো কি ত্রিভুজ? সব সমকোণী ত্রিভুজ। কেউ লিখেন না, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এইগুলো যে এইগুলো হচ্ছে সব অতিভুজ, সব হচ্ছে অতিভুজ, কারণ বড়টা হচ্ছে অতিভুজ। বাকি যে দুইটা থাকে, একটা লম্ব একটা ভূমি, বাট নির্দিষ্ট না। এখন তাহলে আপনারা বাসায় এরকম মুখস্থ করবেন যে 3 4 5
5 12 13 7 24 25 8 15 17 9 40 41, হ্যাঁ, 1 √2 1 √3 এগুলো সমকোণী ত্রিভুজ। মনে রাখার যদি একটা ট্রিক আছে আমি পরে বলছি। তো এগুলো যদি মনে থাকে সুবিধাটা কি, অনেক ব্যাংকে আসে, তারপরে বিভিন্ন পরীক্ষা আসে, যেমন গত বিসিএস একটা প্রশ্ন আসছে এরকম যে এক লোক উত্তর দিকে 5 মাইল যায়, সেখান থেকে পশ্চিম দিকে 12 মাইল যায়, লোকটা এখন যাত্রা স্থান থেকে কত দূরে আছে। আপনার যদি জানা থাকে 5 12, দেখেন এই যে 5 12, তাহলে আরেকটা বাহু অবশ্যই 13 হবে, তাহলে এটা নিশ্চয়ই 13 হবে। আপনার কয়েক সেকেন্ডের একটা বিষয়। যদি দেখেন দুইটা বাহু দেওয়া আছে 5 12, তাহলে আরেকটা বাহু নিশ্চিত 13। যদি দেখেন দুই বাহু দেওয়া আছে 9 40, আরেকটা বাহু আপনি চোখ বন্ধ করে অ্যানসার করবেন 41। একটা ব্যাংকে আসছিল যে একটা ত্রিভুজের দুই বাহু যদি 9 মিটার আর 41 মিটার হয়, তাহলে আরেকটা বাহু কত হবে, অ্যানসার হবে 40 মিটার। তাহলে জানা থাকে অনেক সুবিধা। আচ্ছা, তাহলে আমি চাই আপনারা সব এগুলো সব মুখস্থ করবেন, এটা আমি চাই, হ্যাঁ, মুখস্থ করবেন। এখন মনে রাখার একটা ট্রিক কি, সবাই একটু দেখেন। দেখেন 3 এর স্কয়ার কত, 9। 3 এর স্কয়ার 9, দেখেন 4 আর 5 যোগ করলে 9। 5 এর স্কয়ার 25, 12 আর 13 যোগ করলে 25। 7 এর স্কয়ার 49, 24 আর 25 যোগ করলে 49। 8 এর স্কয়ার কত, এটা শুধু মিলে না। 9 এর স্কয়ার কত, 81, 40 আর 41 যোগ করলে 81। আরো ট্রিক আছে মনে রাখার, আমি আবার বলছি, খুব কাজে লাগবে এগুলো। 3 এর স্কয়ার 9, 4 আর 5 যোগ করলে 9। 5 এর স্কয়ার 25, 12 আর 13 যোগ করলে 25। 7 এর স্কয়ার 49, 24 আর 25 যোগ করলে 49। 9 এর স্কয়ার 81, 40 আর 41 যোগ করলে 81। শুধু এটা একটু মিলে না, কিন্তু আপনার আপনার মনে রাখার জন্য হেল্প হবে। ওকে, তাহলে আমি আশা করব এগুলো বাসায় মুখস্থ করবেন। আমি আপনাদের এখন 2 মিনিট সময় দিচ্ছি, এগুলো মুখস্থ করেন। 2 মিনিট সময় দিচ্ছি, প্লিজ সবাই মুখস্থ করেন, সিরিয়াসলি মুখস্থ করেন। এরপর আমি একটা প্রশ্ন করব, 2 মিনিট সময়, মুখস্থ করেন। 3 4 5 এভাবে সবাই মুখে মুখে উচ্চারণ করেন, হ্যাঁ, 3 4 5, 5 12 13, খুব কাজে লাগবে। স্টার্ট।
ডান না? ক্লাস হলে না একজনকে দাঁড়া করাইতাম, বলেন। এখন তো বলার সুযোগ নেই, ঠিক না? যেমন বলতাম কি, এই যে যেমন এই যে পাপিয়া রহমান, বলতাম যে পাপিয়া রহমান এখন বলেন বাহুগুলো কেমন হবে, কিন্তু এখন তো বলার সুযোগ নাই, ঠিক না? আচ্ছা, কিন্তু এখন আমরা এভাবে বলতে পারি যে একটা মই, মনে করেন এরকম যদি হয় যে একটা গাছ বা একটা দেয়াল, মনে করেন 40 মিটার লম্বা, 9 মিটার দূরে একটা মই হেলান দেওয়া আছে। মই, কথাটা বুঝছেন? লম্বা 40 মিটার একটা দেয়াল, দেয়াল থেকে 9 মিটার দূরে 9 40, বলেন ময়ের দৈর্ঘ্যটা কত হবে? সবাই একটু কমেন্টে লিখেন তো কত হবে। এই যে এখন যেমন সবাই অ্যান্সার করতে পারছেন, তার মানে কি আপনারা বুঝে বুঝে অ্যান্সার করছেন, হ্যাঁ? পরীক্ষায় পারতে হলে জাস্ট এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, তাহলে এগুলো মাথায় থাকবে, না হলে খাতাই থাকবে শুধু। 9 40 41, ঠিক না? 9 40 41। এখন যদি এমন হয়, সেটা মুছে দিই, এটা নিয়ে আরো কথা আছে। দেখেন যদি এমন হয় যে আমার মনে নাই 9 40 41 হবে, মনে নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি করবেন এটা x 40, এটা 9, হ্যাঁ, এটা তো 90 ডিগ্রি। যদি মনে না থাকে, হ্যাঁ, কারণ কি আমাদের সব পথই তো জানা উচিত। প্লিজ খেয়াল করেন, যদি এরকম হয়, আমার যদি মনে না থাকে, তাহলে আমরা কি করব? x স্কয়ার সমান ওই যে অতিভুজের স্কয়ার সমান অন্য দুই বাহুর স্কয়ারের যোগফল, মনে আছে? তাহলে x স্কয়ার সমান কি হবে? 9 স্কয়ার যোগ 40 স্কয়ার, 9 স্কয়ারে 81, 40 এর স্কয়ারে 1600, যোগ করলে হবে 1681। তাহলে x সমান হবে √1681। এখন আপনার আবার 1681 রুট জানতে হবে, ঠিক না? মেন্টাল অ্যাবিলিটিতে এগুলো শেখানো হবে। তাহলে এটা হবে 41। বুঝা গেল? তার মানে দুইটা বাহু যদি থাকে আর একটা যদি আপনি নাও জানেন, এই ফর্মুলা দিয়ে পিথাগোরাসের উপপাদ্য, ওই ফর্মুলাটা দিয়ে আমরা আরেকটা বাহুর মান বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, আমরা জানি 3 4 5 সমকোণী ত্রিভুজ, ঠিক না? আমরা জানি 3 4 5 সমকোণী ত্রিভুজ, ওকে। আচ্ছা, এখন দেখেন, এর সাথে যদি আমি ধরেন 2 দিয়ে গুণ করি বা 3 দিয়ে গুণ করি এর সাথে, তাহলে কি হবে? 6 8 10। 3 4 5 এর সাথে যদি 2 দিয়ে গুণ করি 6 8 10 হবে, এরাও সমকোণী ত্রিভুজ। 3 4 5 এর সাথে যদি 3 দিয়ে গুণ করি কত হবে? 3 3 9, 3 4 12, 3 5 15, এরাও সমকোণী ত্রিভুজ, ঠিক না? তার মানে এদের সাথে সামথিং দিয়ে গুণ করে যে সামথিং পাওয়া যায়,
কোন সংখ্যা দিয়ে গুণ করে, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে আপনি যে নতুন সংখ্যাগুলো পাবেন ওরাও সমকোণী ত্রিভুজ হবে। ক্লিয়ার? যেমন 1 1 √2 সমকোণী ত্রিভুজ। যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 5 5 √2 এরাও সমকোণী ত্রিভুজ। আশা করি ক্লিয়ার সবাই, হ্যাঁ? এরাও সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যে ওই যে হার্টের ভিতরে যেগুলো আমরা শিখলাম ওইগুলোর সাথে আপনি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাবেন ওই নতুন সংখ্যাগুলো সমকোণী ত্রিভুজ হবে। ওকে, এটা একটু লিখে নিন, এরাও সমকোণী ত্রিভুজ। এবার আমরা কিছু প্রশ্ন দেখি। ভেরি সিম্পল, ঠিক না? ওয়ান ওয়ান √2 সমকোণী ত্রিভুজ। এটাকে আবার দেখেন দুই বাহু সমান না, তাহলে এটাকে আমরা বলতে পারি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? 1 1 √2 এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা লিখে নেন। ওকে, তাহলে আমরা এবার কিছু প্রশ্ন সলভ করি, হ্যাঁ? দেখেন প্রশ্ন, ত্রিভুজ PQRA PQ সমান PR সমান 26 সেন্টিমিটার, PS লম্ব QR, PS সমান 24 সেন্টিমিটার, QR ইকুয়াল হোয়াট? এটা প্রশ্ন, সবাই এটা অ্যান্সার বের করেন। Try to find out the answer. You all should submit the comment. What answer? 20. Pass. Pass. আচ্ছা,
হ্যাঁ একটু শুনে দেখি আমরা কি বলছি, একটু শুনে। হ্যাঁ এবার সবাই, ওই যে আমি বলছি এখন ভুল করি পরে যেন না করি আর, খেয়াল করেন। প্রশ্ন বলছে ত্রিভুজ পি কিউ আর এ, দেখেন ত্রিভুজ পি কিউ আর, এখন লিখেন না কেউ, আমি লেখা শুরু করেছি, হ্যাঁ লিখেন না। পি কিউ আর এ, পি কিউ সমান পি আর সমান 26, এটা 26 বলে দিয়েছে। পিএস লম্ব কিউ আর, পিএস কিউ আর এর উপরে লম্ব, পিএস বলছে 24, বলছে কিউ আর কত, ভালো করে একটু বুঝেন। এই ত্রিভুজটা একটু ভাবেন, এই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি না, এটা অতিভুজ, 26 অতিভুজ, আর একটা বাহু 24। আপনি কিনা ওইটা যদি মুখস্থ থাকে আর ম্যাথ করতে করতে এটা বুঝতে পারবেন যে 26 কার থেকে উৎপত্তি হবে, 13 থেকে না বলেন, 5 12 13, এটা হচ্ছে আমরা জানি সমকোণী ত্রিভুজ। এবার দেখেন আমরা যদি 2 দিয়ে গুণ করি, প্লিজ বোঝার চেষ্টা করেন, 2 দিয়ে গুণ করলে কি হবে, 10 24 26, এরাও সমকোণী ত্রিভুজ। 2 দিয়ে গুণ করলে 10 24 26, এরাও সমকোণী ত্রিভুজ। তার মানে দুইটা বাহু যদি 24 আর 26 হয়, দুইটা বাহু যদি 24 আর 26 হয়, আর একটা বাহু কত হবে, 10 হবে। তাহলে এই বাহুটা আমি নিশ্চিত করে বলতে পারি 10। ঠিক একইভাবে এটাও 10, কারণ 24 26 এটা হবে 10। প্রশ্ন বলছে কিউ আর কত, কিউ আর পুরোটা 10 যোগ 10, তার মানে 20 অ্যান্সার। যদি কেউ 10 না যা বের করতে পারেন, তাহলে এটাকে x ধরে করবেন, ওই যে x ধরে 26 এর স্কয়ার সমান 24 এর স্কয়ার প্লাস x স্কয়ার, ওইভাবে x এর মানটা বের করবেন। কিন্তু আমরা যদি এভাবে বের করি, দেখেন কত সহজে আমরা অ্যানসারটা করতে পারলাম, ঠিক না? বলেন কনসেপ্টটা কি ক্লিয়ার সহজ? আচ্ছা, ক্লিয়ার না? ফাইন। এবার দেখেন কারণ আপনাদের পরীক্ষায় ঘুরে ফিরে আমি যে মানগুলো দিয়েছি না, মানগুলোর ভিতর থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা এবার আপনারা এই প্রশ্নটা করেন, একই টাইপের একটা প্রশ্ন সবাই করবেন, হ্যাঁ? ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান 5 সেন্টিমিটার, এ কোণের সমদ্বিখণ্ডক বিসি কে কি বিন্দুতে ছেদ করে? এই 3 সেন্টিমিটার, বিসি কত? চেষ্টা করেন, হ্যাঁ চিত্র এঁকে চেষ্টা করেন, লিখবেন কমেন্টে লিখবেন। এটা হলো তো 20, কারণ একটা পাশ 10 তো অন্য পাশও তো 10, দুইটা মিলে 20। হ্যাঁ সবাই এই প্রশ্নের অ্যান্সারটা করেন।
কি হবে? হ্যাঁ, এই তো অনেকেরই আসছে, অনেকেই অ্যান্সার করেছেন। দেখছেন আপনারা কত এক্সপার্ট। ত্রিভুজ এবিসি এবিএসি পাস বলছি, এটা পাস। এই কোণের সমদ্বিখণ্ডক বিসি কে ই বিন্দুতে ছেদ করে। এই কোণের সমান দুই ভাগে ভাগ করছে, বিসি কে ই বিন্দুতে ছেদ করেছে। এই তিন, এই তিন নাকি? প্রশ্ন হচ্ছে বিসি কত? 3, 4, 5। আমরা জানি না, বলেন। 3, 4, 5, তাহলে এটাও 4। 3, 4, 5। প্রশ্ন হচ্ছে বিসি কত? তাহলে বিসি কত হবে? 4 যোগ 4, তার মানে 8। এটা आंसर। ওকে, ভেরি সিম্পল। আচ্ছা, এটা করেন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহু 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার অতিভুজ কত? ওটা নরমালি কিভাবে, ওই যে অংশটা আমরা মান বের করতে চাই তাকে এক্স ধরে করবেন। থ্যাংক ইউ আজাদ কালাম। কি বলছে দেখেন, সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া, এটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি এটা অতিভুজ। অতিভুজ ছাড়া অন্য দুটো বাহু 7 7, এটা বলছে না, বলেন। সমান। তো দুইটা বাহু যদি সমান হয়, আমরা রেশিওটা শিখছি, এটা 1 1 √2। ভালো করে একটু বুঝে নেন। সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহু কখনো সমান বলে, সবসময় এই রেশিও থেকে আসবেন, 1 1 √2। এখন দুই বাহু 7 বলছে, তাহলে বলেন আমার আছে 1 1, কত দিয়ে গুণ করলে 7 হবে? 7 দিয়ে গুণ করলে এটা হবে 7, এটা হবে 7, এটা হবে 7 √2, যা বলে এটা आंसर। তার মানে দুই বাহু যদি 7 7 হয়, অতিভুজটা অবশ্যই হবে 7 √2। বলেন, সবাই কি ক্লিয়ার? যারা √98 লিখছেন তাদেরটাও হয়েছে, √98 কে ভাঙলে 7 √2 আসে। কিন্তু আমরা যারা এখন নিয়মটা শিখলাম, তারা অবশ্যই এভাবে করা উচিত এখন থেকে, ঠিক না? বেসিক থেকে। আমি কিন্তু একদম বেসিকটা বর্ণনা করে ফেলছি, বিলিভ ইট অর নট, বেসিকটা আমি বলে ফেলছি। এখন শুধু আপনাদের প্র্যাকটিস করে নিজেদের ঝালাই করে নিতে হবে।
কথাটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু বেসিকটা বলে ফেলছি। হুম। একজন ভালো স্টুডেন্ট যতটুকু জানে বেসিক, আপনারা ততটুকুই জেনে গেলেন। এখন প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে শুধু ঝালাই করে নিতে হবে। ওকে? এই দায়িত্ব পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। আচ্ছা। এবার আমরা এই প্রশ্নটা দেখি। এটা করে আমরা আরেকটা লেসনে যাব, সেটা হবে ত্রিভুজের কেন্দ্র। বুঝছেন? ত্রিভুজের কেন্দ্রের ডেফিনেশন আসে বিভিন্ন পরীক্ষায়। তো এই কেন্দ্রগুলো আমরা অনেকেই মনে রাখতে পারি না। আমরা এটা শিখবো একটু পরে। তো আমরা এটা একটু দেখি। পুকুরের কোন স্থানে পানির 2 ফুট উপরে, পানির 2 ফুট উপরে লম্বভাবে দণ্ডায়মান ডাটার উপর একটি পদ্ম ফুল ফুটে আছে। একটি পদ্ম ফুল ফুটে আছে। হঠাৎ তীব্র বেগে বাতাস আসায় গাছটি 5 ফুট তাড়িত হয়ে 5 ফুট তাড়িত হয়ে পানিতে ডুবে যায়। ওকে? ওই পুকুরের ওই স্থানে পানির গভীরতা কত? পুকুরের ওই স্থানে পানির গভীরতা কত? একটু চেষ্টা করেন। একটা রোমান্টিক ম্যাথ, ঠিক না? মানে খুব টেস্ট লাগে, গরুর মাংস দেয়, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, তারপর দেখি সবাইতে হবে। আচ্ছা, এটা দেখেন সবাই কি বলছে, প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করি আমরা। পুকুরের কোন স্থানে পানির 2 ফুট উপরে লম্বভাবে দণ্ডায়মান ডাটার উপর একটি পদ্ম ফুল ফুটে আছে। হঠাৎ তীব্র বেগে বাতাস আসায় গাছটি 5 ফুট তাড়িত হয়ে পানিতে ডুবে যায়। পুকুরের ওই স্থানে পানির গভীরতা কত? দেখেন, এটা আমরা একটা চিত্র দেখি। প্লিজ কেউ লিখেন না, একটু দেখেন সবাই। এই যে ধরেন একটা পুকুর। ওকে? পুকুর, এখানে একটা ফুল গাছ আছে এরকম, পানির 2 ফুট উপরে।
এরকম পানির 2 ফুট উপরে, এই যে তার মানে এখান থেকে এই যে দেখেন 2 ফুট, কেউ লিখেন না এখন। পানির 2 ফুট উপরে লম্বভাবে দণ্ডায়মান একটা ডাটার উপর পদ্ম ফুল ফুটে আছে। ওকে, এখন পানির গভীরতা চেয়েছে, আমি ধরি পানির গভীরতা x, পানির গভীরতা x মানে নিচে আছে x আর পানির উপরে আছে 2 ফুট, তাহলে আমি কি বলতে পারি না ফুল গাছটার দৈর্ঘ্য টোটাল x + 2? হ্যাঁ, ফুল গাছ আমি কি এটা বলতে পারি দৈর্ঘ্যটা হবে x + 2 ফুট? ওকে, এরপর প্রশ্ন কি বলছে, হঠাৎ তীব্র বেগে বাতাস আসায়, এই পাশ থেকে ধরেন বাতাস আসছে, হঠাৎ তীব্র বেগে বাতাস আসায়, হ্যাঁ, অনেক সময় হয় না যে ফুল গাছটা এরকম দাঁড়িয়ে আছে, নুয়ে পড়ে, পানির ভিতরে ডুবে যায়, এরকম হয় না বলেন? ফুল গাছটা দাঁড়িয়ে আছে, ফুল গাছটা পানির ভিতরে ডুবে যায়, এরকম হয় না অনেক সময়? তো এখানে সেই কাজটা ঘটেছে, যে ফুল গাছটা দাঁড়িয়ে আছে সেই ফুল গাছটা 5 ফুট দূরে গিয়ে পানিতে ডুবে যায়, এই যে এরকম। যে ফুল গাছটা দাঁড়িয়ে ছিল সেটাই ডুবে গেছে, তার মানে আমি বলতেই পারি এটাও হবে x + 2, বলা যায় না বলেন? এটাও হবে x + 2। তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, তাহলে আমরা কি জানি, অতিভুজের স্কয়ার সমান অন্য দুই বাহুর স্কয়ারের যোগফল, ঠিক না? তাহলে আমরা সূত্রে নিই a² + 2ab + b² x² + 25, এটা কাটা যায়, 4x = 21, x সমান ভাগ দিলে হবে 5.25 ফুট, এটাই এই প্রশ্নের অ্যান্সার। তার মানে পানির গভীরতা হবে 5.25 ফুট। ওকে, তাহলে যে ফুল গাছটা দাঁড়িয়ে ছিল সেটাই নুয়ে পড়েছে, এই কারণে এই অংশটার দৈর্ঘ্য হয়েছে x + 2 ফুট। 5 ফুট দূরে গিয়ে বলছে, তাড়িত হয়ে মানে 5 ফুট দূরে গিয়ে, এটা 5 আর এটা তো x আমরা আগেই ধরেছিলাম। আশা করি ক্লিয়ার, সবাই লিখে নেন। হ্যাঁ, একটু ট্রিকি ম্যাথ, একটু না করা থাকলে এটা পারাটা আসলে কঠিন এই প্রশ্নটা। আমি আবার আরেকবার বলছি, আশা করি বুঝতে পারবেন, লেখা কি শেষ? এটা ট্রিকি প্লাস রোমান্টিক ম্যাথ। x + 2 কিভাবে, না অনেকেরই এটা জানা দরকার, অনেকেরই একটা প্রশ্ন x + 2 কিভাবে। দেখেন বিষয়টা হলো, দেখেন এই হচ্ছে আমাদের ফুল গাছ, ঠিক আছে? সবাই দেখেন, এই যে দেখেন ফুল গাছটা দাঁড়িয়ে আছে একদম সাইজ মতো, ফুল গাছটা এরকম দাঁড়িয়ে আছে, হঠাৎ তীব্র বেগে যদি বাতাস আসে, হয় না এরকম, ওই ফুল গাছটা দেখেন এই যে পানিতে নুয়ে পড়ছে, ঠিক না? তাহলে যে ফুল গাছটা দাঁড়িয়ে ছিল ওটাই নুয়ে পড়ছে। তো আমি এটুক ধরেছি x পানির গভীরতা, আর পানির উপরে 2 ফুট ছিল লম্বা, তাহলে পুরো ফুল গাছটার দৈর্ঘ্য কি হবে 2 আর x, তার মানে 2 + x বা x + 2।
তো পুরো ফুল গাছটার দৈর্ঘ্য x+2, তার মানে যেটা দাঁড়িয়েছিল ওটাই নুয়ে পড়েছে। তো এটা যদি x+2 হয়, ওই গাছটাই তো নুয়ে পড়েছে, তার মানে এটাও x+2 হবে। আচ্ছা, ওকে, এখন ক্লিয়ার না? ফাইন। এবার ক্লিয়ার না? ওকে, সুন্দর। আচ্ছা, এবার আমরা আরেকটা লাস্ট লেসন দেখে শেষ করব, সেটা হলো ত্রিভুজের কেন্দ্র। ত্রিভুজের কেন্দ্র, এটা দিয়ে আমরা শেষ করব। ত্রিভুজের কেন্দ্র কি কি আছে? অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র, ঠিক না? অনেক কেন্দ্র আছে ত্রিভুজের। অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র, মেইনলি চারটা কেন্দ্র পরীক্ষা আসে। ভোট কেন্দ্র। তো এই কেন্দ্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য কি জানেন? অন্যতম বৈশিষ্ট্য হলো যে আমরা খুব ভালোভাবে কেন্দ্রগুলোর সংজ্ঞাগুলো শিখি, কিন্তু 5 মিনিট পরে আবার ভুলে যাই কার সাথে কার রিলেশন, 5 মিনিট পরে ভুলে যাই। এই কারণে আমরা এখন কেন্দ্রগুলো শিখবো, এবং শেখার পর আমরা একটা ট্রিক শিখবো। ওই ট্রিক দিয়ে আমি আশা করি আপনি 1 মাস পরেও মনে রাখতে পারবেন। হ্যাঁ, আমি পার্সোনালি যেভাবে মনে রাখি আপনারা মনে রাখতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে সংজ্ঞাটা দেখি, এরপর আমি ট্রিকটা পরে বলছি। আচ্ছা, কার সাথে কার রিলেশন? আমরা চারটা কেন্দ্র শিখবো, কারণ পরীক্ষায় ঘুরে ফিরে এই চারটা কেন্দ্র থেকে সংজ্ঞা আসে, ডেফিনিশন। আচ্ছা, ফার্স্ট আমরা শিখবো অন্তকেন্দ্র। কেউ লিখেন না এখন প্লিজ, আমি পরের টাইম দিব। অন্তকেন্দ্র, অন্তকেন্দ্রটা কি জানেন? একটা ত্রিভুজের এটা তিনটা কোণের মাঝখান দিয়ে, অর্থাৎ অন্ত দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলে, এটা এটা হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র হচ্ছে তিনটা কোণকে ডিভাইড করবে ইকুয়ালি, ওরা যে বিন্দুতে মিলবে ওটা হবে অন্তকেন্দ্র। তো আমাদের শুধু মনে রাখতে হবে অন্তকেন্দ্রের সাথে কোণের রিলেশন। কোণ, পরীক্ষায় যদি আমরা দেখি কোণের কথাটা আছে প্রশ্নে, তাহলে আমরা ধরে নিব সেটা অন্তকেন্দ্র। শুধু কার সাথে কার রিলেশন আমরা শুধু এটা মনে রাখবো। ওকে, তাহলে অন্তকেন্দ্রের সাথে কোণের রিলেশন। এবার দেখি আমরা পরিকেন্দ্র। পরিকেন্দ্র, পরিকেন্দ্রটা হচ্ছে এরকম, একটা ত্রিভুজের বাহুগুলোর মাঝখান দিয়ে লম্ব হবে, বাহুর মাঝখান দিয়ে লম্ব হবে, ওরা যে বিন্দুতে মিলবে এটা হবে পরিকেন্দ্র। বাহুর মাঝখান দিয়ে লম্ব হবে, মাঝখান দিয়ে লম্ব, লম্ব মানে খারাপ, এরা যে বিন্দুতে মিলবে এরা হবে পরিকেন্দ্র। আপনাদের সংখ্যাগুলো সব শীটে বা বইতে লেখা আছে, আমি শুধু বেসিকটা বলছি যাতে পরীক্ষায় অ্যান্সার করতে পারেন। বাহুর মাঝখান দিয়ে লম্ব হবে, ওরা যে বিন্দুতে মিলিত হবে ওরা হবে পরিকেন্দ্র। তার মানে পরিকেন্দ্রের সাথে বাহুর রিলেশন, অন্তকেন্দ্রের সাথে কোণের রিলেশন, পরিকেন্দ্রের সাথে বাহুর রিলেশন। ওকে, এবার ভর কেন্দ্র। ভর কেন্দ্র, ভর কেন্দ্রের সাথে মধ্যমার রিলেশন। তিনটা মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, হ্যাঁ, মধ্যমা নিশ্চয়ই মনে আছে, মধ্যবিন্দুতে এই এই তিনটা মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় ওটা হচ্ছে ভর কেন্দ্র। এখন আপনাদের কারো প্রশ্ন হতে পারে যে পরিকেন্দ্র তো মধ্য মাঝখান দিয়ে, ভর কেন্দ্র তো মাঝখান দিয়ে, কিন্তু বিষয়টা হলো পরিকেন্দ্রের মাঝখান দিয়ে এটা হচ্ছে লম্ব, মানে একদম খারাপ, কিন্তু ভর কেন্দ্রের মধ্যমা মাঝখান দিয়ে এটা শীর্ষবিন্দুর সাথে অ্যাড আছে, অ্যাড, তাহলে স্লিসলি ডিফারেন্স আছে। তাহলে ভর কেন্দ্র হচ্ছে মধ্যমার সাথে রিলেশন। আর আরেকটা বিষয় এখানে বলে রাখি, ভর কেন্দ্র মধ্যমাকে
2:1 অনুপাতে বিভক্ত করে, তার মানে এখানে যদি 2 ভাগ হয় এখানে 1 ভাগ। ওকে, এখানে যদি 2 মিটার হয় এখানে 1 মিটার, অর্থাৎ এখানে যতটুকু তার অর্ধেক হচ্ছে এতটুকু এখানে। তাহলে অন্তঃকেন্দ্র কোণের সাথে রিলেশন, পরিকেন্দ্র বাহুর সাথে রিলেশন, ভরকেন্দ্র মধ্যমার সাথে রিলেশন, আর একটা হচ্ছে লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্রটা হচ্ছে নামই বলছে লম্ব, তো লম্ব তো থাকবে। লম্ব কেন্দ্র হচ্ছে এরকম, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব হবে, শীর্ষ থেকে স্টার্ট, বিপরীত বাহুর উপরে লম্ব যে বিন্দুতে মিলিত হয়, এরা হচ্ছে লম্ব কেন্দ্র। মানে এখানেও লম্ব হবে, কিন্তু লম্বটা হওয়া স্টার্ট হবে শীর্ষ থেকে, স্টার্ট হবে, আর এখানে লম্ব স্টার্ট হচ্ছে মাঝখান দিয়ে, ঠিক না, বাহুর মাঝখান দিয়ে। তার মানে লম্ব কেন্দ্র হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব, এরা যে বিন্দুতে মিলিত হয়। তার মানে আপনি বুঝবেন কিভাবে লম্ব কেন্দ্র শীর্ষ, কথাটা যদি প্রশ্নে থাকে সেটা হবে লম্ব কেন্দ্র। আমি শুধু এখন মেইন কথাগুলো বলছি, ট্রিকটা আমি একটু পরে বলছি। তাহলে এখন শুধু আমরা এটা মনে রাখি, অন্তঃকেন্দ্রের সাথে কোণের রিলেশন, পরিকেন্দ্রের সাথে বাহু রিলেশন, ভরকেন্দ্রের সাথে মধ্যমা রিলেশন, লম্ব কেন্দ্রের সাথে শীর্ষ রিলেশন। ওকে, তো এই কথাটুকু একটু সবাই লিখে নেন, তারপর আমি ট্রিকটা বলছি, প্লিজ সবাই একটু লিখে নেন। লিখে নেন প্লিজ। ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। পূজা, পূজা নামটা সুন্দর। পরিসীমা তো বাউন্ডারির যোগফল, আর অতিবস্তু শুধু 90 ডিগ্রির বিপরীত বাহু। পরিসীমা হচ্ছে কি বাউন্ডারির যোগফল, হ্যাঁ। চতুর্ভুজ হলে 4 বাহুর যোগফল, ত্রিভুজ হলে 3 বাহুর যোগফল, পঞ্চভুজ হলে 5 বাহুর যোগফল, এগুলো হচ্ছে পরিসীমা। আর অতিভুজ শুধুই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহু। আশা করি ওকে। আচ্ছা, লেখা শেষ কিনা? এই তো কালাম, মাশাআল্লাহ সুন্দরভাবে বলছি। অন্তকেন্দ্রের সাথে কোণের সম্পর্ক, পরিকেন্দ্রের সাথে বাহুর সম্পর্ক, ভরকেন্দ্রের সাথে বাহুর। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা এটা না এখন শিখলাম, কিন্তু 10 মিনিট পর আপনি ভুলে যাবেন কার সাথে কার রিলেশন। এবার দেখেন, আমি একটা ছন্দ দিচ্ছি, মনে রাখতে সুবিধা হবে। আমরা অনেক সময় বলি না, অন্তরের কোণা ভেঙে দিয়ে চলে গেল, বলি না, হ্যাঁ। তার মানে দেখেন, অন্তরের কোণা দ্বিখণ্ডিত করে পরিবারের মধ্যে ভর করে, পরিবারের মধ্যে, ছন্দ মনে রাখতে হবে না, আরো ক্লিয়ার করছি আমি। পরিবারের মধ্যে ভর করে শীর্ষে লম্বভাবে থাকে। তো দেখেন, আপনারা চাইলে লিখতে পারেন এখনই, অন্তরের কোণা মানে অন্তকেন্দ্র, কোণের সাথে রিলেশন,
তাহলে আপনার আজীবন মেয়াদ অন্তরের কোণা, এটা কি মনে রাখতে পারবেন না? অন্তরের কোণা, তার মানে অন্তঃকেন্দ্র কোণের সাথে রিলেশন। পরিবার, পরিবার, পরিতে পরিকেন্দ্র, বার বাতে বাহু, পরিবার, পরিতে পরিকেন্দ্র, বাতে বাহু, তাহলে পরিকেন্দ্রের সাথে বাহু রিলেশন, ঠিক আছে? বা পরির বাহু, এটা মনে রাখতে পারেন, সুন্দর একজন লিখছেন পরির বাহু। ওকে, অন্তরের কোণা, তাহলে অন্তকেন্দ্রের সাথে কোণের রিলেশন। পরিবার মনে রাখতে পারবো, পরিতে পরিকেন্দ্র, বাতে বাহু, তাহলে পরিকেন্দ্র হচ্ছে বাহুর সাথে রিলেশন। মধ্যে ভর করে, দেখেন ভর কোথায় করতে হয়? ভর আশেপাশে ভর করলে আপনি তো পড়ে যাবেন, ভর করতে হবে মধ্যে, ঠিক না? এজন্য ভর রিলেশন কিভাবে মনে রাখবো? যে ভর মধ্যে করতে হয়। ওকে, আর শীর্ষ লম্ব কেন্দ্র শীর্ষের সাথে, লম্ব কেন্দ্র শীর্ষের সাথে রিলেশন। হ্যাঁ, তো আমাদের ছন্দ ছন্দ মনে রাখতে হবে না, তাহলে কি করবো আমরা? অন্তরের কোণা মানে অন্তকেন্দ্র কোণের সাথে রিলেশন। পরিবার, পরির বাহু বা পরিকেন্দ্র বাহুর সাথে রিলেশন। ভর কেন্দ্র, ভর মধ্যে করতে হয়, আশেপাশে করলে পড়ে যাবেন। হ্যাঁ, ভর কেন্দ্র মধ্যমার সাথে রিলেশন, আর লম্ব কেন্দ্র শীর্ষের সাথে রিলেশন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা একদম শেষ পর্যায়ে আছি। এখন পরীক্ষার ডেফিনিশন আসবে কিভাবে, আমরা বিষয়টা একটু দেখি। আচ্ছা, ধরেন আপনাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসলো, পরীক্ষা তো এরকম আসবে না যে অন্তকেন্দ্রের সাথে কার রিলেশন, এরকম তার আসবে না, ঠিক না? আচ্ছা, পরীক্ষার প্রশ্ন আসবে এরকম, আমি লিখছি, আপনারা কমেন্টে লিখবেন, শুধু আপনি কি ওয়ার্ড গুলো দেখবেন। হ্যাঁ, কার সাথে কার রিলেশন। পরীক্ষার প্রশ্ন আসবে এরকম যে কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক ত্রয়, লম্ব দ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে তার নাম। সবাই কমেন্টে লিখেন এটা কি হবে, পরীক্ষার ডেফিনেশন এভাবে আসবে, সবাই তার লেখেন কি হবে। কমেন্ট প্লিজ। পরিকেন্দ্র, ফাইন ফাইন, পরিকেন্দ্র, মাশাআল্লাহ, এই তো। তো আপনি এখন পারবেন, মানে আমি বিশ্বাস করি যে আপনি এক মাস পরেও পারবেন, কারণ আমি সেই ট্রিকটা বলেছি। পরিকেন্দ্র, পরির বাহু, ঠিক না? আচ্ছা, সুন্দর, এই তো। তো এখন পারা মানেই হচ্ছে আপনি 15 দিন পরেও পারবেন, 20 দিন পরেও পারবেন, এক মাস পরেও পারবেন, এটা আমি আশাবাদী। আচ্ছা, এরপর আপনারা করবেন, আমি যদি প্রশ্ন করি, পরের প্রশ্ন, ঠিক আছে? কোন ত্রিভুজের মধ্যমাত্রয়ের, মধ্যমাত্রয়ের, মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে তার নাম।
মধ্যমাত্র হয় যে বিন্দুতে সেট করে তার নাম। বলেন পরের কমেন্ট। ওকে, দুলাল সরকার ভর কেন্দ্র। সবাই কমেন্ট করেন ভর। তো আমি আশা করি আমি যে ট্রিকটা বলছি এটা ইফেক্টিভ হবে আপনাদের জন্য, মনে রাখতে সুবিধা হবে, এটা আমি আশাবাদী। ওকে, কারণ ভর মধ্যে করতে হয়, এই জন্য এটা হবে ভর কেন্দ্র। ঠিক আছে, তাহলে ভর মধ্যে করতে হয়, এই সেন্সে আমরা এটাকে ভর কেন্দ্র বলি। লাস্ট, কোন ত্রিভুজের কোণ ত্রয় সমদ্বিখণ্ডক ত্রয়, কোন ত্রিভুজের কোণ ত্রয় সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে তার নাম। পরের প্রশ্ন, হ্যাঁ এটার অ্যান্সার করেছেন অন্তকেন্দ্র। হ্যাঁ ওকে ফাইন, তাহলে আমি আশাবাদী বাকি তাহলে এগুলো মনে রাখা যাবে, ঠিক না? এক মাস পরেও যদি কেউ জিজ্ঞেস করে আপনি ট্রিক দিয়ে মনে রাখতে পারবেন, হ্যাঁ এটা আমি আশাবাদী। ওকে, সবাইকে ধন্যবাদ। তো আজকে আপনারা যেগুলো করা হলো আপনারা বাসায় এগুলো করবেন সবাই, হ্যাঁ সবাই সময় দিন, কারণ আমি বেসিক বলে ফেলছি, এখন শুধু আপনাদের প্র্যাকটিস দরকার। আপনি যদি প্র্যাকটিস করেন, সময় বেশি দেন, অবশ্যই ইউ উইল ডু বেটার আই থিঙ্ক। ওকে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।